16 ডিসেম্বর 1965 জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে পাশ হয় এক বিশেষ রেজলিউশন 2065। এর মাধ্যমে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায় জাতিসংঘ। তবে দুপক্ষের কেউই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে তাদের দাবি ছাড়তে রাজি ছিল না, কারণ উভয়েই তাদের দাবিকে যথেষ্ট যৌক্তিক বলেই মনে করত। একদিকে আর্জেন্টিনার পূর্ব উপকূল থেকে মাত্র 480 কিলোমিটার দূরে ফকল্যান্ডের অবস্থান হওয়ায় জাতীয় নিরাপত্তার স্বার্থে আর্জেন্টিনা এই দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে। অন্যদিকে ঔপনিবেশিক আমলে ইংরেজ নাবিক জন ডেভিস প্রথমবারের মতো আবিষ্কার করেছিলেন এই দ্বীপপুঞ্জটি। এরপরই মূলত সেখানে গড়ে ওঠে মানব বসতি, যাদের অধিকাংশই ছিল আবার জাতিগতভাবে ব্রিটিশ। ফলে ব্রিটেন থেকে প্রায় 12,000 কিলোমিটার দূরে অবস্থিত হলেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটিশরা তাদের নিয়ন্ত্রণ যে কোনো উপায়ে বজায় রাখতে চাইছিল, আর এতেই বাধে সমস্যা। এক পর্যায়ে বাধ্য হয়ে মধ্যস্থতা করার চেষ্টা করে জাতিসংঘ, কিন্তু এতেও সমাধান আসেনি। বরং শেষ পর্যন্ত শতবর্ষ পুরনো এই দ্বন্দ্ব উপনীত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে। ইতিহাসে আর্জেন্টিনা ও ব্রিটেনের এই যুদ্ধ পরিচিত ফকল্যান্ড যুদ্ধ নামে। কিন্তু এই বিরোধের সূচনা হয়েছিল কিভাবে, আর কেনই বা এই দ্বন্দ্ব গড়িয়েছিল যুদ্ধে? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আর্জেন্টিনার পূর্ব উপকূলের কাছেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অবস্থান। পূর্ব পশ্চিম দুই অংশে বিভক্ত এই দ্বীপপুঞ্জে রয়েছে প্রায় 750-ও বেশি ছোট বড় দ্বীপ, যার মোট আয়তন 12,173 বর্গ কিলোমিটার। আর্জেন্টিনা এই দ্বীপ পরিচিত ইসলাস মালিভিনাস নামে, আবার ফরাসিরা ফকল্যান্ডের নাম দিয়েছিল ম্যালোভাইন্স। যদিও 1592 সালে জন ডেভিস নামের এক ইংরেজ নাবিক প্রথমবারের মতো এই দ্বীপের অবস্থান শনাক্ত করেন, তবে পর্যায়ক্রমে স্প্যানিশ ও ফরাসিরা এসে তাদের উপনিবেশ স্থাপন করেছিল ফকল্যান্ডে। 1592 সালে আবিষ্কার হলেও দ্বীপটিতে ব্রিটিশদের আগমন ঘটে 1690 সালের দিকে। ক্যাপ্টেন জন স্ট্রং একটি অভিযাত্রী দল নিয়ে প্রথমবারের মতো আসেন দ্বীপটিতে। ব্রিটিশ নৌবাহিনীর অফিসার ভিসকাউন্ট ফকল্যান্ডের নাম অনুসারে দ্বীপের বড় দুই অংশের নামকরণ করা হয় ফকল্যান্ড। 1764 সালে ফরাসি নাবিক লুই অ্যান্টোইন ডি বোগেনভিলের নেতৃত্বে ফকল্যান্ডের পূর্ব অংশে উপনিবেশ স্থাপন করে ফ্রান্স। পরের বছর ব্রিটিশরাও ফকল্যান্ডের পশ্চিম অংশে এসে হাজির হয়, তবে এবার আর অভিযাত্রী হিসেবে নয়, বরং ফ্রান্সের মতোই উপনিবেশ ঘাঁটি স্থাপন করতে। ঠিক সেই সময় ইউরোপের আরেক পরাশক্তি স্পেনও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলে ঔপনিবেশিক ঘাঁটি স্থাপনে মরিয়া হয়ে উঠেছিল। এর জের ধরে পশ্চিম ফকল্যান্ডে বিরোধ বাধে স্প্যানিশ ও ব্রিটিশদের মাঝে। শেষ পর্যন্ত ব্রিটিশরা পিছু হটতে বাধ্য হয়। ফলাফল 1770 সাল নাগাদ স্প্যানিশদের হস্তগত হয় পশ্চিম ফকল্যান্ড। কিন্তু স্প্যানিশরা ভালোভাবে গুছিয়ে ওঠার আগেই ব্রিটিশরা তাদের বিতাড়িত করে ফের দখল করে নেয় পশ্চিম ফকল্যান্ড। এদিকে স্প্যানিশরা হেরে গেলেও কিন্তু দমে যায়নি, যদিও পশ্চিম ফকল্যান্ডে আবার ফিরে আসতে পারেনি তারা। কিন্তু আর্জেন্টিনার মূল ভূখণ্ডে ঠিকই নিজেদের ঔপনিবেশিক কর্তৃত্ব স্থাপন করে অল্প সময়ের মাঝেই। সেই সাথে পূর্ব ফকল্যান্ডেও গড়ে তোলে একটি ঔপনিবেশিক ঘাঁটি। এরই মাঝে 1774 সালে অর্থনৈতিক মন্দার কারণে ব্রিটিশ সেনারা ফকল্যান্ড থেকে তাদের ঘাঁটি গুছিয়ে নেয়, তবে রয়ে যায় ব্রিটিশ নাগরিকরা। ফলে ব্রিটিশরা কার্যত তাদের অধিকার ত্যাগ করেনি ফকল্যান্ডের উপর থেকে। মূলত এখান থেকেই ফকল্যান্ডের সার্বভৌমত্ব সংক্রান্ত জটিলতার সূত্রপাত। 1810 সালে আর্জেন্টিনায় শুরু হয় স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ। টানা কয়েক বছর ধরে চলে সেই যুদ্ধ। অবশেষে পরাজয় স্বীকার করে আর্জেন্টিনা ছেড়ে যায় স্প্যানিশরা। সেই সাথে পূর্ব ফকল্যান্ড থেকেও নিজেদের ঘাঁটি সরিয়ে নেয় স্পেন। ফলে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার হাতে চলে আসে গোটা ফকল্যান্ডের নিয়ন্ত্রণ। 1820 সালের পর ফকল্যান্ড দ্বীপটিকে নিজেদের মতো গুছিয়ে নিতে মনোযোগ দেয় আর্জেন্টিনা। পরিকল্পিতভাবে পূর্ব ফকল্যান্ডে নিয়ে আসা হয় আর্জেন্টাইন নাগরিকদের। ধীরে ধীরে গড়ে ওঠে আর্জেন্টাইন বসতি। তবে ব্রিটিশরা ফকল্যান্ডের উপর আর্জেন্টিনার সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। এর ফলশ্রুতিতে 1833 সালে আর্জেন্টিনার কাছ থেকে একরকম বিনা যুদ্ধেই ফকল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্রিটেন। কারণ সেই সময় ব্রিটিশ নৌবাহিনীর সামনে দাঁড়ানোর মতো সামর্থ্যই ছিল না সদ্য স্বাধীন আর্জেন্টিনার। ফকল্যান্ডের পুনঃ নিয়ন্ত্রণ নেয়ার পর সেখান থেকে বিতাড়িত করা হয় আর্জেন্টাইন নাগরিকদের। সেই সাথে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয় একজন লেফটেন্যান্ট গভর্নরকে। 1833 সালের পর ফকল্যান্ডে পুরোপুরি ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও নিজেদের নাকের জগায় ব্রিটিশদের এমন খবরদারি মোটেও সহজভাবে নেয়নি আর্জেন্টিনা। তবে তৎক্ষণাৎ তারা বড় কোনো পদক্ষেপ না নিয়ে অপেক্ষা করতে থাকে সঠিক সময় ও সুযোগের। এরপর চলে যায় অনেক সময়। 1885 সালের দিকে ইংল্যান্ড থেকে আরও প্রায় 2000 ব্রিটিশকে নিয়ে আসা হয় ফকল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের জন্য। সেই সময় এর কঠোর সমালোচনা করেছিল আর্জেন্টিনা সরকার।
তবে তখনও এর বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারেনি তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক যুগের সমাপ্তি ঘটে। ইউরোপের দেশগুলো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে তাদের উপনিবেশ গুটিয়ে নিতে শুরু করে। পরপর দুটি মহাযুদ্ধের পর অনেকাংশে দুর্বল হয়ে পড়ে একসময়কার পরাশক্তি ব্রিটেনও। আন্তর্জাতিক ঐক্য ও সংহতির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। এবার সুযোগ বুঝে 1964 সালে জাতিসংঘে উত্থাপন করা হয় ফকল্যান্ডের মালিকানার সমস্যাটি। পরের বছর জাতিসংঘে ফকল্যান্ড সংক্রান্ত রেজলিউশন 2065 পাশ করার মাধ্যমে দুপক্ষকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়। তবে কেউই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর নিজেদের সার্বভৌমত্বের দাবি না ছাড়াই বিরোধ নিষ্পত্তির কোনো সুযোগ ছিল না। 1981 সালে সামরিক জান্তা সরকারের প্রধান হিসেবে আর্জেন্টিনার ক্ষমতায় বসেন লেফটেন্যান্ট জেনারেল লিওপোল্ডো গালতিয়েরি। আর্জেন্টিনা তখন ভীষণ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সামরিক জান্তা সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এরকম অবস্থায় নতুন প্রেসিডেন্ট তাই করলেন যুগ যুগ ধরে এক না এক শাসকরা ক্ষমতা ধরে রাখতে যা করে এসেছেন, অর্থাৎ যুদ্ধ জয়ের মাধ্যমে আস্থা ও জনপ্রিয়তা অর্জনের চেষ্টা। প্রেসিডেন্ট গালতিয়েরি ইংল্যান্ডের দখল থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ফেরত নিতে সেখানে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়ে বসলেন। কারণ তার ধারণা ছিল 12,000 কিলোমিটার দূর থেকে দুর্বল হয়ে পড়া ব্রিটেন আর্জেন্টিনার আক্রমণের সামনে টিকতে পারবে না। 2 এপ্রিল 1982 আর্জেন্টিনা আক্রমণ করে বসে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে। আকস্মিক আক্রমণে রীতিমতো হতবাক হয়ে যায় ব্রিটিশ সরকার, কারণ এমন একটি আক্রমণ হতে পারে তার কোনো পূর্বাভাসও পাওয়া যায়নি আগে থেকে। ফলে ফকল্যান্ডে থাকা ব্রিটিশ সেনারা কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। সহজ জয়ে উচ্ছ্বসিত প্রেসিডেন্ট গালতিয়েরি তখন ফকল্যান্ডে নিজের প্রতিনিধিও নিয়োগ করেন, কিন্তু ইংল্যান্ডও ছেড়ে দেবার পাত্র ছিল না। 2 মার্চ 1982 ব্রিটেন তাদের নৌবহর, বিমান বাহিনী ও গ্রাউন্ড অপারেশনের সব প্রস্তুতি নিয়ে পৌঁছায় ফকল্যান্ডে। প্রথমেই ব্রিটিশ নৌবাহিনী ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে চারদিক থেকে ঘিরে ফেলে, যেন আর্জেন্টিনা ফকল্যান্ডে সেনা সহায়তা না পাঠাতে পারে। এরপর বিমান বাহিনীর ব্যাকআপে শুরু হয় শক্তিশালী গ্রাউন্ড অপারেশন। এ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্রিটেনের সাবমেরিন ইউনিট। ত্রিমুখী আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টাইন সেনারা। তবে সহজে পরাজয় স্বীকার করতে রাজি ছিল না তারাও। ফলে ওই বছরের জুন মাস পর্যন্ত চলে যুদ্ধ। অবশেষে 1982 সালের 14 জুন প্রায় 10,000 আর্জেন্টাইন সেনা আত্মসমর্পণ করে ব্রিটিশ বাহিনীর কাছে। আবারও ফকল্যান্ড দ্বীপপুঞ্জে নিজেদের কর্তৃত্ব কায়েম করে ইংল্যান্ড। এই যুদ্ধে আর্জেন্টিনার ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্রিটিশদের তুলনায় অনেক বেশি। প্রাণ হারায় অন্তত 650 আর্জেন্টাইন সেনা। বিপরীতে ব্রিটিশদের নিহতের সংখ্যা ছিল মাত্র 255 জন। এছাড়াও সাবমেরিন, হেলিকপ্টার, বোম্বার, কার্গো জাহাজ, কার্গো বিমান সহ আরও অনেক সমরাস্ত্র ধ্বংস হয়েছিল ফকল্যান্ড যুদ্ধে। আর এতেও ব্রিটেনের তুলনায় আর্জেন্টিনার ক্ষতির পরিমাণ ছিল বেশি। আর্জেন্টিনার নিজেদের ভূখণ্ডের এত কাছে এমন একটি যুদ্ধে হেরে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল, যার মাঝে গুরুত্বপূর্ণ হল সঠিক পরিকল্পনা না করেই আক্রমণ করে বসা। সেই সাথে আর্জেন্টিনা সরকার ভেবেছিল স্থানীয় বাসিন্দারা হয়তো যুদ্ধে তাদের সমর্থন করবে, কিন্তু হয়েছিল তার উল্টো। কারণ স্থানীয় প্রায় সকলেই ছিল জাতিগতভাবে ব্রিটিশ, ফলে সমর্থনও ছিল তাদের পক্ষেই। এছাড়াও ইংল্যান্ড 12,000 কিলোমিটার দূরে এসে এমনভাবে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে তাও ছিল আর্জেন্টিনার ধারণার বাইরে। এরপর আবার আমেরিকা, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, এমনকি আর্জেন্টিনার পার্শ্ববর্তী দেশ চিলিরও সমর্থন ছিল ব্রিটেনের পক্ষে। কাজে সব মিলে আর্জেন্টিনা শেষ পর্যন্ত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পেয়েও হারিয়ে বসে। ফকল্যান্ড যুদ্ধের পর 1989 সাল পর্যন্ত আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বন্ধ ছিল। 2000 সালের পরে দুই দেশই সক্রিয় হয়েছিল কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে। কিন্তু 2007 সালের পর ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার আর্জেন্টিনা সরকার প্রধান হলে ফের দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এরপর 2013 সালে ফকল্যান্ডে একটি গণভোটেরও আয়োজন করা হয়। সেখানে প্রায় 99% ভোট পড়ে ইংল্যান্ডের সাথে থাকার পক্ষে। ফলে আর্জেন্টিনা আবারও ফকল্যান্ড ফিরে পাওয়ার আশা হারায়। 2015 সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন মৌরিসিও ম্যাক্রি। পরের বছর আলোচনায় বসেন ম্যাক্রি ও তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। ফকল্যান্ড বিরোধ নিষ্পত্তিতে কিছু বিষয়ে একমত হয়ে একটি চুক্তিও করেন তারা, যার ফলে আবারও দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে 2023 সালে এসে আর্জেন্টিনা সেই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। ফলে ব্রিটেন আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কে ফের টানাপোড়েন শুরু হয়। 2021 সালের গণনা অনুযায়ী ফকল্যান্ডের মোট জনসংখ্যা 3,662 জন, যাদেরকে বলা হয় ফকল্যান্ডার্স।
বর্তমানে ফকল্যান্ড যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন হলেও রয়েছে তাদের নিজস্ব সংবিধান। তবে আর্জেন্টিনা এখনও ফকল্যান্ডের উপর নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পেতে নানান চেষ্টা অব্যাহত রেখেছে। বিভিন্ন সময় আর্জেন্টিনা সরকারের দেয়া বক্তব্য থেকে স্পষ্টভাবেই বোঝা যায় ফকল্যান্ডের মালিকানা ফিরে পাওয়ার আশা এখনও আছে আর্জেন্টিনার। অর্থাৎ ফকল্যান্ড নিয়ে দুদেশের বিরোধও এত সহজে মিটছে না।